আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকলে ভালো আছেন? আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, পৃথিবীর দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী। দেখতে পাচ্ছেন আপনাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্র নদ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদ। আর সাধারণ ইতিহাস আপনারা দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই নদীটি বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত পুরাতন নদ এবং পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে এই নদীটি অনেক পুরাতন এবং সবচেয়ে বড় নদী হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এই নদী অবস্থিত। গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ নরসিংদী সহ এই জেলায় অবস্থিত এই নদটি। এই নদীর দৈর্ঘ্য 283 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 200 মিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত পুরাতন নদ। এই নদীটি 4টি দেশে প্রবাহিত হয়েছে: ভারত, চীন, তিব্বত এবং আপনারা জানেন বাংলাদেশে। তিব্বতে এই নদীকে সাংপো নামে ডাকা হয়, এক অচেনা নাম। আর চীনে এই নদীর নাম ডাকা হয় ইয়ারলং জাংবো নামে পরিচিত। আর বাংলাদেশে এই নদী যমুনা নদী হিসেবে গণ্য করলেও এটি একটি শাখা, এ হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি স্থল থেকে 2900 কিলোমিটার প্রবাহিত। তো এটি তিব্বত থেকেই প্রবাহিত হয়েছে। আপনারা কি জানেন তিব্বতের সেই হিমালয়ের পর্বত কৈলাস শৃঙ্গ থেকে, জিমায়াংজং হিমবাহ থেকে এই নদী ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আর কত সুন্দর মায়াবী পরিবেশ, আর যে কাউকেই মুগ্ধ করে ফেলবে এই ব্রহ্মপুত্র। কি অসাধারণ! দেখতে পাচ্ছেন আমরা সেই নদীর কিনারাতেই খাড়িয়ে রয়েছি, আর তার স্রোতগুলো দেখতে পাচ্ছেন কত অসাধারণ। এই ব্রহ্মপুত্র ইতিহাস অনেক, আমরা বলে শেষ করতে পারবো না। ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়ার প্রধান নদী হিসেবে গণ্য করা হয়েছে, যা দক্ষিণ পূর্ব পশ্চিম মাপাম হ্রদের 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। আর এখান থেকে তিনটি প্রধান স্রোত: হুলকুবি, চামায়াংডুং আর আংশি। চামায়াংডুংই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, তাই আপনারা সেই চামায়াংডুং তিব্বতে পাবেন। সত্য যেটা আসলে এই হিমালয় পর্বতমালা থেকে প্রবাহিত হচ্ছে এই তিনটি স্রোত। এর মধ্যে চামায়াংডুং হচ্ছে ব্রহ্মপুত্র নদীর স্রোত, তাই এই নদীর অনেক গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমি নদীর নৌকাতে খাড়িয়ে আছি, কারণ এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদ যেটাকে আপনারা জানতেই পারছেন। ব্রহ্মপুত্র উপনদীগুলো হলো তিস্তা, মানস এবং আরও অনেক নদী রয়েছে,
যাহা তার উপনদী হিসেবে গণ্য করা হয়। আর এখন যে নদীটি দেখতে পাচ্ছেন কোনো স্রোত নাই, কিন্তু ভারতে এই নদীকে পুরুষ নদী হিসেবে গণ্য করা হয়। গ্রীষ্মকাল শীতকালে এই নদীটি এত স্রোত বয়ে আনে না, তাই গরমকালে এটা বেশি স্রোত নিয়ে আসে এবং পানি পুরোপুরি অনেক স্রোত চলে আসে। এজন্যই ভারতে এই নদীকে পুরুষ নদী হিসেবে বলা হয়ে থাকে। উৎপত্তিস্থল থেকে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়ে যায়। এই সেই ব্রহ্মপুত্রর সাধারণ ইতিহাস।